বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আমার 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী যারা ব্যবসায়ী শিক্ষা শাখা থেকে অংশগ্রহণ করবে তাদের সকলকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাস উপস্থাপনায় রয়েছি আমি মোসাম্মদ সাবমিলা খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পড়ব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বা প্রথম পত্র যেটাই বলো না কেন, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমরা তোমাদের শেষ করেছি। আমরা এখন রিভিউ সেশনে ক্লাস নিচ্ছি, অর্থাৎ তোমাদের প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া এবং তোমাদের বর্তমান যে অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে সেই কার্যক্রমকে সাপোর্ট করার উদ্দেশ্যে রাজশাহী কলেজ প্রশাসন সহ আমরা যারা শিক্ষক মন্ডলী রয়েছি সদাই তোমাদের সঙ্গে রয়েছি। আর সেজন্যই কিন্তু আমরা তোমাদের এই রিভিউ সেশনগুলো পরিচালনা করছি। আর এই যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী এটা তোমাদের সেকেন্ড পার্টের এমন একটা চ্যাপ্টার যেখান থেকে তোমাদের দুইটা কোশ্চেন থাকবে, অর্থাৎ 10-10-20 দুইটা সিকিউ প্রশ্ন থাকবে এবং এই সিকিউ প্রশ্নগুলোর কোনো বিকল্প প্রশ্ন থাকবে না। অর্থাৎ তোমাকে যদি 100 মার্কের আনসার ফুলফিল করতে হয় তাহলে অবশ্যই যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী এই চ্যাপ্টার ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, কেননা এখান থেকে 20 মার্কের কোশ্চেন থাকবে এবং যেটার আনসার করা বাধ্যতামূলক। তো প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে তোমরা যারা রাজশাহী কলেজের ফেসবুকের সঙ্গে যুক্ত আছো এবং পরে যারা এই ক্লাসটি দেখবে আমি তাদের সকলকেই বলবো তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো, কেননা এই ক্লাসের ওপর তোমাদের অনেকগুলো মার্কস রয়েছে। অর্থাৎ মার্কস বলতে আমি এটা বোঝাচ্ছি যে এই ক্লাস যে চ্যাপ্টারের ওপর হচ্ছে সেই চ্যাপ্টার থেকে তোমাদের ফাইনাল পরীক্ষায় 20 মার্কের কোনো বিকল্প প্রশ্ন ছাড়াই আনসার করতে হবে, অর্থাৎ 20 মার্কের আনসার অবশ্যই এই চ্যাপ্টার থেকে করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের যে লেসন সেই লেসন শেষে তোমরা যেটা শিখতে পারবে সেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর গুরুত্ব তোমরা উপলব্ধি করতে পারবে। যৌথ মূলধনী কোম্পানির সকল আর্থিক বিবরণী আইনসম্মত কাঠামো অনুযায়ী তৈরি করতে পারবে। এই শিখন ফলগুলো যদি আমরা অর্জন করতে চাই প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদেরকে আপাতত আজকের ক্লাসের জন্য এই 3টা টপিকস নিয়ে আমরা আলোচনা করব, তাহলে আমরা শিখন ফল দুইটার কিছুটা অর্জন করতে পারবো। নেক্সট আমরা তোমরা জানো যে এই চ্যাপ্টারটা অনেক বড়, এখানে অনেকগুলো ক্লাস তোমাদের আগেও হয়েছে, আবার এখনো পরবর্তীতে যে ক্লাসগুলো হবে এই চ্যাপ্টারের উপর আমি ক্লাসগুলো নেব। তো প্রিয় শিক্ষার্থী দেখো, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী কি এটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। সেকেন্ড আমরা আলোচনা করব কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। তারপরে আমরা আলোচনা করব কোম্পানির বিশদ আয় বিবরণী এর প্রস্তুত প্রণালী, যেটা বহুধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী। আমরা প্রথমেই যাব কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী। তোমরা এর আগেও কিন্তু আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে জানো, কেননা প্রথম পত্রেও তোমাদের এই চ্যাপ্টার পড়ানো হয়েছে এবং দ্বিতীয় পত্রেও তোমাদের এই চ্যাপ্টারের ওপর প্রায় 9টা থেকে 10টা ক্লাস নেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আমি কথা না বাড়িয়ে জাস্ট আমরা দেখব যে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী আসলে কি। দেখো, এখানে লিখে দেওয়া আছে যে একটা নির্দিষ্ট সময়ান্তে দ্যাট মিনস একটা নির্দিষ্ট অ্যাকাউন্টিং পিরিয়ড শেষে, একটা হিসাবকাল শেষে, সাধারণত হিসাবকাল বছরের শেষে ধরা হয়, কখনো এটা 1 বছর হয়, কখনো 6 মাস ব্যাপী হতে পারে। তো সেই অ্যাকাউন্টিং পিরিয়ড শেষে ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক যে ফলাফল এবং আর্থিক অবস্থা নির্ণয় করতে কাঠামোবদ্ধ সুশৃঙ্খল ধারাবাহিক প্রক্রিয়াকে আর্থিক বিবরণী বলা হয়। তাহলে আমরা যেটা জানলাম প্রিয় শিক্ষার্থী, একটা অ্যাকাউন্টিং পিরিয়ড শেষে, সাধারণত একটা হিসাব বছর শেষে ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নির্ণয় করতে কাঠামোবদ্ধ সুশৃঙ্খল ধারাবাহিক যে প্রক্রিয়া মেনটেন করা হয় সেই প্রক্রিয়া বা সেই বিবরণীকে কি বলছি আমরা? আর্থিক বিবরণী। সাধারণত আমরা জানি যে রেওয়া মিল তৈরি করার পর আর্থিক বিবরণী বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণী বৃহদাকার ব্যবহারকারীদের প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা, নগদ প্রবাহ সম্পর্কে তথ্য সরবরাহের মাধ্যমে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে থাকে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যে সকল ব্যবহারকারী রয়েছে, অর্থাৎ তথ্য ব্যবহারকারী রয়েছে, তারা ইন্টারনাল ব্যবহারকারী হতে পারে, আবার এক্সটার্নাল ব্যবহারকারী হতে পারে। এই ব্যবহারকারীগুলোর ওই প্রতিষ্ঠান সম্পর্কে সম্যক ধারণা লাভের জন্য কিংবা ওই প্রতিষ্ঠানে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের জন্য এই আর্থিক বিবরণী কিন্তু অনেক সহায়তা দিয়ে থাকে। ব্যবস্থাপনার দক্ষতা ও সার্বিক অবস্থা মূল্যায়নের
অন্যতম একটা ভিত্তি হচ্ছে আর্থিক বিবরণী, অর্থাৎ ব্যবস্থাপনা কতটা দক্ষভাবে কাজ করছে বা ওই প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা কিরকম সেটা যদি আমরা মূল্যায়ন করতে যাই, তাহলে আমরা যদি কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীর দিকে নজর দিই তাহলেই আমরা কিন্তু বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আন্তর্জাতিক হিসাবমান 1 ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 অনুযায়ী আর্থিক বিবরণীর 5টি অংশে প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় 5টি অংশে, অর্থাৎ আর্থিক বিবরণীর ধাপ হলো 5টি। প্রিয় শিক্ষার্থী, এটা তোমাদের এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আর্থিক বিবরণীর ধাপ 5টি। IAS অনুযায়ী আর্থিক বিবরণীর ধাপ হচ্ছে 5টি। ধাপ 5টা আমরা একটু এখানে দেখে নিব। দেখো, প্রথমে হচ্ছে বিশদ আয় বিবরণী বা স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্ট বা ইনকাম, তারপর মালিকানা সত্ত্ব বিবরণী, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, তারপর আর্থিক অবস্থার বিবরণী, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, নগদ প্রবাহ বিবরণী, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যেটাকে আমরা বলে থাকি। এটা তোমাদের সেকেন্ড পার্টে ক্যাশ ফ্লোর উপর একটা চ্যাপ্টার রয়েছে, যদিও তোমাদের 2021 সালের যে সকল পরীক্ষার্থী তোমরা রয়েছে তাদের জন্য এই চ্যাপ্টারটা বাদ রাখা হয়েছে। নেক্সট হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট ও গুরুত্বপূর্ণ হিসাবের নীতিমালা। যেটা বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যেটা দেখলাম যে IAS অনুযায়ী আর্থিক বিবরণীর অংশ বা ধাপ হচ্ছে 5টা। প্রিয় শিক্ষার্থী, আমাদের নেক্সট যে টপিকস রয়েছে সেটা হচ্ছে কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা, অর্থাৎ একটা কোম্পানি কেন তাদের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করবে, কি উদ্দেশ্যে বা কি প্রয়োজন। এখানে যে প্রয়োজনটা রয়েছে, ফার্স্ট অফ অল যেটা দেখবো, ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনার প্রয়োজনে আর্থিক বিবরণী প্রস্তুত করা খুবই গুরুত্বপূর্ণ, কেননা একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বা পরিচালনা পর্ষদ যারা রয়েছে তারা কিন্তু প্রতিষ্ঠানের ডিসিশন মেকিং এর কাজগুলো করে থাকে। আর এই ডিসিশন মেকিং এর কাজ করার জন্য আর্থিক অবস্থার বিবরণী পর্যালোচনা করা খুবই গুরুত্বপূর্ণ। আর্থিক অবস্থার বিবরণী থেকেই একটা প্রতিষ্ঠান লাভ করছে না লোকসান করছে সেটা জানা যায়। সুতরাং সেখান থেকেই ব্যবস্থাপনা বা পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যে প্রতিষ্ঠানটি সংকোচন করবে না প্রসারণ করবে, নাকি প্রতিষ্ঠানের বন্ধ করে দিবে। এই ডিসিশন মেকিং এর জন্য কিন্তু আর্থিক অবস্থার বিবরণী খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয়। এরপরেই যারা রয়েছে যাদের জন্য আর্থিক অবস্থার বিবরণী খুবই গুরুত্বপূর্ণ তারা হচ্ছে বিনিয়োগকারী, যারা ইনভেস্টর আর কি, যারা বিনিয়োগ করে থাকেন। একজন দক্ষ বিনিয়োগকারী কি চায় প্রিয় শিক্ষার্থী? তুমি যদি একজন দক্ষ বিনিয়োগকারী হতে চাও তাহলে তোমার প্রত্যাশা কি থাকবে? সর্বোপরি তোমার প্রত্যাশা থাকবে বিনিয়োগটা যেন খুব ভালোভাবে কি হয়, আমি ফেরত পেতে পারি এবং সেই সঙ্গে সঙ্গে আমি কি করতে পারি, মুনাফা অর্জন করতে পারি। অর্থাৎ বিনিয়োগকৃত যে প্রতিষ্ঠান রয়েছে, যে প্রতিষ্ঠানে আমি বিনিয়োগ করব, আমি প্রথমেই যাচাই করে নিব যে সেই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কি রকম। আর এই আর্থিক অবস্থা বিচার বিশ্লেষণ করার জন্য আমার প্রয়োজনীয় যে জিনিসটা হবে সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এই আর্থিক অবস্থার বিবরণী দেখে অ্যাজ এ বিনিয়োগকারী আমি ডিসিশন নিব যে ওই প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে আমার বিনিয়োগ পুনরুদ্ধার করা সম্ভব হবে কিনা, বা বিনিয়োগ থেকে আমি যে প্রত্যাশা করছি যে মুনাফা, অর্থাৎ আমার প্রত্যাশিত মুনাফা আমি পাবো কিনা। এই যে জিনিসটা, বা সর্বোপরি আমি মেয়াদান্তে কি আমার বিনিয়োগকৃত অর্থ ফেরত পাবো, তারপরে আমি ডিসিশন নিব সেই আমি যে মুনাফাটা প্রত্যাশা করছি সেই মুনাফা কি ফেরত পাবো। এই ডিসিশন মেকিং এর জন্য আমার আর্থিক অবস্থার বিবরণী খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে ব্যাংক। ব্যাংক একটা আর্থিক প্রতিষ্ঠান প্রিয় শিক্ষার্থী, আমরা জানি। আর ব্যাংক কোনো প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার আগে অবশ্যই সেই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বিশ্লেষণ করে নিতে চাই। আর আর্থিক অবস্থা বিশ্লেষণ করার জন্য ব্যাংকের প্রয়োজন হয় কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী। অর্থাৎ একটা ব্যাংক সেই প্রতিষ্ঠানকে ঋণ দিবে কিনা সেই সিদ্ধান্ত গ্রহণের জন্য আর্থিক অবস্থার বিবরণী খুবই গুরুত্বপূর্ণ। সরকার, সবচেয়ে বড় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কারবার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী সরকারেরও খুব বেশি প্রয়োজন। অর্থাৎ সরকার এই বিবরণী দেখে ডিসিশন নিতে পারে যে ওই প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে হিসাবের নীতিমালাগুলো অনুসরণ করছে কিনা। এছাড়াও সরকারকে আয়কর, শুল্ক বা ভ্যাট যে জিনিসগুলো রয়েছে, যেগুলো তারা সরকার তার নিজস্ব আয় করে থাকে, এই আয়গুলো অর্জনের জন্য সরকার কিন্তু একটা প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী পর্যালোচনা করে থাকে। বা কি বলবো, আর্থিক বিবরণীর উপর ভিত্তি করেই সরকার বুঝতে পারে যে ওই প্রতিষ্ঠান নির্দিষ্ট পরিমাণে সরকারকে আয়কর দিচ্ছে কিংবা শুল্ক দিচ্ছে কিংবা ভ্যাট
পরিশোধ করছে। সুতরাং সরকারও কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর যে কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুতের উদ্দেশ্যে বা প্রয়োজনীয়তা সরকারেরও রয়েছে। এইগুলো কিন্তু এককভাবে কোনো ব্যক্তির জন্য না, নিজস্ব প্রতিষ্ঠানের জন্য কোম্পানি আর্থিক বিবরণী প্রস্তুত করে। এছাড়াও বহির যে সকল তথ্য ব্যবহারকারী রয়েছে, যারা এক্সটার্নাল তথ্য ব্যবহারকারী, তাদের জন্যও কিন্তু কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জনগণ, সর্বোপরি আমরা জানি যে জনগণ হচ্ছে একটা সমাজের মেইন পার্ট। আর একটা প্রতিষ্ঠান যখন অতিরিক্ত ইনকাম করবে বা অনেক বেশি ইনকাম করবে, তখন তাদের কি হবে, ইনভেস্টমেন্ট বাড়বে, বা তাদের ইনভেস্টমেন্ট বাড়লে কি হবে, কর্মসংস্থান বাড়বে। আর এই কর্মসংস্থান যদি বাড়ে তাহলে উপকৃত হবে কারা? জনগণ। সুতরাং কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী পর্যালোচনার জন্য জনগণও কিন্তু অনেক সময় এই আর্থিক বিবরণীটা দেখে থাকে। সুতরাং জনগণের জন্য কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুত করা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যেটা রয়েছে, দেখো, শেয়ার বাজার। শেয়ার বাজারে কি হয় প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে শেয়ার বাজারে কোম্পানির শেয়ার এবং ঋণপত্র ক্রয় বিক্রয় করা হয়। তো বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা যাচাইয়ের জন্য কিন্তু আর্থিক বিবরণী, শেয়ার দালাল যারা শেয়ার ক্রয় বিক্রয় করে তারা কিন্তু ক্রেতা বিক্রেতাদের সাহায্য করে তথ্য দেওয়ার জন্য। এই তথ্য দেওয়ার জন্য যে প্রমাণপত্র দিতে হয় বা সেটা কিন্তু কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী। অর্থাৎ আমি একটা কোম্পানির শেয়ার কিনবো কিনা সে ব্যাপারে যদি আমি ডিসিশন নিতে যাই, তাহলে আমি প্রথমেই কি চিন্তা করব, যে আমি এই শেয়ার থেকে কি লভ্যাংশ ঠিক মতো পাবো, কিংবা এই শেয়ারের টাকা কি ভবিষ্যতে আমার বাড়বে, বা শেয়ারের টাকা কি আমি পুনরুদ্ধার করতে পারবো। এই জিনিসগুলো যদি আমি চিন্তা করতে যাই, তাহলে আমার প্রথমেই প্রয়োজন হবে সেই কোম্পানির আর্থিক অবস্থা যাচাই করা। আর আর্থিক অবস্থা যাচাই করার মাধ্যম হচ্ছে কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুত। ব্যবসায়িক সংস্থা, এটা একটা বড় ব্যাপার যে বিভিন্ন ব্যবসায়িক সংস্থা রয়েছে, তারা তাদের স্বার্থ সংরক্ষণ কিংবা বিভিন্ন রকম সেবা প্রদান করে থাকে। তো ব্যবসায়ীদের কি পরিমাণ সেবা প্রদান করবে বা ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে কি কি সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটি দেওয়া যেতে পারে, সেই ডিসিশনের জন্য ওই কোম্পানির আর্থিক অবস্থা যাচাই করা খুব গুরুত্বপূর্ণ। আর আর্থিক অবস্থা যাচাই করতে গেলেই প্রশ্ন ওঠে কোম্পানির আর্থিক বিবরণী, অর্থাৎ আর্থিক বিবরণী দেখেই কিন্তু এই ডিসিশনটাও নিয়ে থাকে বিভিন্ন ব্যবসায়িক সংস্থাগুলো। প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব অর্থাৎ প্রদেয় হিসাবের পাওনা টাকা দ্রুত প্রাপ্তির আশা করি আমরা সবাই, বা আমরা জানি যে আমরা যে কোম্পানির কাছে পাবো, আমরা সবসময় চিন্তা করি যে আমরা কত দ্রুত টাকাগুলো পাবো। তো প্রদেয় হিসেবের টাকা চলতি সম্পত্তি হতেই সাধারণত পরিশোধ করা হয়ে থাকে। তো এই প্রদেয় হিসেবের প্রাপকগণ সবসময় কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী পর্যালোচনা করে ওই প্রতিষ্ঠানের চলতি সম্পত্তি সম্পর্কে একটা সম্যক ধারণা লাভ করতে পারে। ভোগকারী, প্রিয় শিক্ষার্থী, এইখানে ভোগকারী অর্থাৎ কনজিউমার যারা রয়েছে, তারা কি চিন্তা করে যে একটা প্রতিষ্ঠান যদি, সবসময় ভোগকারীর চিন্তা কি, স্বল্প মূল্যে অধিক পণ্য পাওয়া কিংবা একটা মানসম্মত পণ্য নির্দিষ্ট মূল্যে বা স্বল্প মূল্যে পাওয়া, এটা একজন ভোগকারী বা একজন কনজিউমারের চিন্তা ভাবনা করে। এখন একটা প্রতিষ্ঠান যদি সঠিকভাবে তার হিসাবটা সংরক্ষণ করে, তাহলে তাদের ব্যয় কমবে। আর যদি ব্যয় কমে, তাহলে তারা কম খরচে পণ্য উৎপাদন করতে পারবে এবং কম খরচে সেটা ভোক্তা অবধি পৌঁছাতে পারবে। সুতরাং এই সুষ্ঠু হিসাব রক্ষণ কিন্তু একজন ভোগকারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই জন্য কিন্তু কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী, আর্থিক অবস্থার যে বিবরণী সেটা প্রস্তুত করা খুব বেশি প্রয়োজন। কেননা আর্থিক অবস্থার বিবরণী যদি আমরা প্রস্তুত না করি, তাহলে প্রতিষ্ঠানের সঠিক হিসাব আমরা বুঝতে পারবো না, বা প্রতিষ্ঠানের সঠিক হিসাব রাখা সম্ভব হবে না। আর সঠিক হিসাব না থাকলে মিসইউজ হবে, অর্থাৎ খরচ বাড়বে। আর খরচ বাড়লে পণ্যের দাম বাড়বে। পণ্যের দাম বাড়লে ভোগকারী কি হবে, মানে এটাতে ব্যাঘাত ঘটবে তার ভোগে, কিংবা তারা কম মূল্যে পণ্য আর পাবে না। কর্মচারীগণ, যারা সর্বোপরি একটা প্রতিষ্ঠানের প্রাণ, একটা প্রতিষ্ঠানকে যারা ফুয়েল দিয়ে চালিয়ে রাখে, তারা হচ্ছেন কর্মচারীগণ। তো প্রতিষ্ঠানের যদি আর্থিক উন্নতি হয়, তাহলে কর্মচারীগণ কি বোনাস পেয়ে থাকে কিংবা তাদের বেতন বাড়ে। এই যে বিষয়টা, তো একটা প্রতিষ্ঠান যদি আর্থিক বিবরণী প্রস্তুত না করে, তাহলে কিন্তু তার সঠিক হিসাব রাখা সম্ভব হবে না, এবং প্রতিষ্ঠানের কি বলবো উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে সেই বিষয়টাও কিন্তু মানে ঠিকভাবে জানা যাবে না। তো সেই জন্যই প্রতিষ্ঠানের লাভ হলে যেমন কর্মচারীদের লাভ, প্রতিষ্ঠানের ক্ষতি হলে কর্মচারীদের ক্ষতি। আর এই ক্ষতি পুষিয়ে ওঠা কিংবা প্রতিষ্ঠানের স্বার্থেই একটা কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুত করা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা দেখলাম যে একটা নির্দিষ্ট সময় শেষে ব্যবসায়ের আর্থিক বিবরণী
প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল বা ওই সময়ে কারবারের চলতি সম্পত্তি বা চলতি দায়ের অবস্থা বা সর্বোপরি প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা। বিভিন্ন পক্ষসমূহ রয়েছে, কোম্পানির নিজস্ব পক্ষ বা কোম্পানির ইন্টারনাল যারা রয়েছে, যেমন বললাম কর্মচারীগণ, ব্যবস্থাপক, এদের জন্য যেমন, তেমনই বহি ব্যবহারকারীগণ, যেমন সরকার বললাম, প্রদেয় হিসাব, ব্যাংক, ভোগকারী, সমাজ বা জনগণ, এদের জন্য, সকলের জন্যই কিন্তু কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুত করা খুবই গুরুত্বপূর্ণ, বা কোম্পানির আর্থিক বিবরণী একটা খুবই প্রয়োজনীয় বিষয় বা প্রয়োজনীয় ইস্যু। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই টপিকসটা খুব সহজে ভালোভাবে বুঝতে পেরেছ। আমি এখানে তোমাদের বলে রাখতে চাই যে এই চ্যাপ্টার থেকে তোমাদের ম্যাথ কোশ্চেনের জন্যই ভালো করে প্রিপারেশন নিতে হবে, আর তোমাদের এমসিকিউ থাকবে এই চ্যাপ্টার থেকে, সুতরাং ছোট ছোট যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর দিকেও তোমরা নজর দিবে। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা যাব কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীর ধাপ। একটু আগে আমরা কিন্তু এই 5টা ধাপ দেখে নিয়েছি: বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী এবং আর্থিক বিবরণীর টিকাসমূহ। এই 5টা ধাপ আমরা একটু আগেই দেখেছি, আবারও এখানে আমরা এই 5টা ধাপ দেখলাম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে বিশদ আয় বিবরণী, অর্থাৎ 1 নম্বর ধাপ নিয়ে আমরা আজকে আলোচনা করব। ফার্স্ট অফ অল কোম্পানির বিশদ আয় বিবরণী আমরা দেখব। বিশদ আয় বিবরণী, যেটাকে আমরা পূর্বের নাম ছিল আয় বিবরণী, আমরা জাস্ট ইনকাম স্টেটমেন্ট বলতাম, এটা একটা বিস্তারিত রিপোর্ট। বিশদ আয় বিবরণী কি? একটা বিস্তারিত রিপোর্ট যার মাধ্যমে প্রতিষ্ঠানের সফলতা পরিমাপ করা যায়। অর্থাৎ বিশদ আয় বিবরণী থেকে আমরা জানতে পারি প্রতিষ্ঠানের নিট লাভ হয়েছে নাকি নিট ক্ষতি হয়েছে। সুতরাং একটা প্রতিষ্ঠানের সফলতা পরিমাপ করার অন্যতম পরিমাপক হচ্ছে বিশদ আয় বিবরণী। ব্যবসায়ী ও বিনিয়োগকারী এ ধরনের রিপোর্ট ব্যবহারের মাধ্যমে ব্যবসায়ের মুনাফালভ্যতা, বিনিয়োগের মূল্য এবং পাওনা পরিশোধের ক্ষমতা নির্ণয় করে। ব্যবসায়ী বা বিনিয়োগকারী অর্থাৎ একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ কিংবা ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টে যারা রয়েছেন কিংবা ইনভেস্টর যারা রয়েছেন, তারা সকলেই কিন্তু এই বিশদ আয় বিবরণীর মাধ্যমে তাদের যে বিনিয়োগকারীরা মুনাফা পাবে কিনা বা তাদের বিনিয়োগের মূল্য নির্দিষ্ট সময়ান্তে ফেরত পাবে কিনা, আর পরিচালনা পর্ষদ তাদের পাওনা পরিশোধের ক্ষমতা কতটা, এই যে বিষয়গুলো নির্ণয় করে কিসের দ্বারা? কোম্পানির বিশদ আয় বিবরণী দ্বারা। সুতরাং আমরা বলতে পারি যে বিশদ আয় বিবরণী হচ্ছে যে বিবরণীর সাহায্যে কারবার প্রতিষ্ঠানের নির্দিষ্ট হিসাবকালের লাভ বা ক্ষতি নিরূপণ করা হয়। যে বিবরণীর সাহায্যে কারবারি প্রতিষ্ঠানের নির্দিষ্ট হিসাবকালের লাভ বা ক্ষতি নিরূপণ করা হয় তাকে বিশদ আয় বিবরণী বলে। মুনাফা জাতীয় আয় ব্যয় নিয়ে এই বিবরণী তৈরি করা হয়। সাধারণত 1 বছর শেষে কত লাভ বা ক্ষতি হলো তা এই বিবরণীর মাধ্যমে জানা যায়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখব যে বিশদ আয় বিবরণী কিভাবে তৈরি করা হয়। তোমরা আমার সঙ্গে যারা রয়েছে এই মুহূর্তে খাতা কলম নিয়ে তোমরা বসবে। এই বিশদ আয় বিবরণী তৈরি করার যে আমাদের নমুনা ছক রয়েছে সেটাকে আমি বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে উপস্থাপন করে তোমাদের দেখিয়েছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। প্রথমে আমরা দেখব বিশদ আয় বিবরণী সাধারণত সেবা প্রদানকারী যদি প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে সেবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আয়, মোট সেবা আয় থেকে মোট ব্যয় বাদ দিলেই পাওয়া যায় কি? নিট সেবা আয়। যদি সেটা কোম্পানির বিশদ আয় বিবরণী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হয় বা সেবাদানকারী প্রতিষ্ঠান হয়, সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো সাধারণত ইনকাম খুব বেশি ধরনের হয় না, এজন্যই মোট সেবা আয় থেকে মোট ব্যয় বাদ দিলে নিট সেবা আয় পাওয়া যায়। কিন্তু ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটু অন্যরকম। প্রিয় শিক্ষার্থী, দেখো, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় ইজিক্যাল টু মোট লাভ। নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় ইজিক্যাল টু মোট লাভ। মোট লাভ মাইনাস পরিচালন ব্যয় ইজিক্যাল টু নিট লাভ। এটা হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এখন আমরা এই যে আর্থিক বিবরণীগুলো রয়েছে, এই আর্থিক বিবরণীকে আমরা সাধারণত 2টা ধাপে প্রস্তুত করতে পারি। একটা হচ্ছে 1 ধাপ বিশিষ্ট আর্থিক বিবরণী, আর একটা হচ্ছে বহু ধাপ বিশিষ্ট আর্থিক বিবরণী। অর্থাৎ বিশদ আয় বিবরণী তৈরির পদ্ধতি 2টা, একটা বহু ধাপ, একটা 1 ধাপ। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা 1 ধাপ বিশিষ্ট আয় বিবরণী নিয়ে আলোচনা করব না, কেননা 1 ধাপ বিশিষ্ট আয় বিবরণী তোমাদের খুব একটা পরীক্ষায় আসে না। তোমাদের সবচেয়ে আলোচিত বা তোমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণী। তবে 1 ধাপ বিশিষ্ট আয় বিবরণীতে আমরা বলতে পারি যে 1 ধাপ বিশিষ্ট আয় বিবরণীতে সাধারণত সকল প্রকার আয়গুলোকে যোগ করে নেওয়া হয়, দিয়ে মোট আয় নির্ণয় করা হয় এবং সেখান থেকে সকল প্রকার ব্যয়গুলো বাদ দিয়ে দেওয়া হয়, দিয়ে
নিট লাভ নির্ণয় করা হয়। অর্থাৎ এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীতে কোনো স্টেপ বা ধাপ থাকে না, শুধুমাত্র সকল প্রকার আয় থেকে সকল প্রকার ব্যয়গুলোকে বাদ দিয়ে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করা হয়। আমরা যেটা নিয়ে ডিটেলসে কথা বলবো সেটা হচ্ছে বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী। দেখো, বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীতে যেটা রয়েছে, যে বিশদ আয় বিবরণীতে নির্দিষ্ট সময়ান্তে বিভিন্ন ধরনের আয় ও ব্যয়সমূহ বিভিন্ন ধাপে, দেখো বিভিন্ন ধরনের আয় এবং ব্যয়সমূহ বিভিন্ন ধাপে আলাদা আলাদাভাবে বসিয়ে নিট লাভ বা ক্ষতি নির্ণয় করা হয়, তাকে বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী বলা হয়ে থাকে। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের আয়গুলো বা ব্যয়গুলোকে বিভিন্ন ধাপে ধাপে আলাদা আলাদাভাবে বসিয়ে নিট লাভ বা ক্ষতি নির্ণয় করা হয়। অর্থাৎ আয় এবং ব্যয়গুলোকে শ্রেণী ওয়াইজ বসানো হয়। তো প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা চলে যাব এই বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত প্রণালীটাকে আমি তোমাদেরকে বিভিন্নভাবে উপস্থাপন করেছি। এই বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীর যে সমস্ত আয় ব্যয়ের ধাপগুলো থাকে তার মধ্যে প্রথমত পরিচালনা আয়, বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয় এবং অপরিচালন আয়। এই জিনিসগুলোকে আরো ডিটেলসে আমরা একটু পরে আলোচনা করব। বলা যায় যে বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীতে বিভিন্ন ধাপে আয় ব্যয় দেখিয়ে নিট লাভ বা ক্ষতি নির্ণয় করা হয়। পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ের নিট লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করা হয়। অর্থাৎ বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীর উপাদান বা ধাপ যেটা রয়েছে, দেখো বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীর উপাদান বা ধাপ 4টা রয়েছে। আমরা প্রথমে বললাম পরিচালন আয়, তারপর বললাম পরিচালন ব্যয়, পরিচালন আয়, পরিচালন ব্যয়, অপরিচালন আয় এবং অপরিচালন ব্যয়। প্রিয় শিক্ষার্থী, এই যে বহুধাপ বিশিষ্ট বিবরণীর যে উপাদান বা ধাপগুলো রয়েছে, এই ধাপগুলোকে আমরা ডিটেলসে এখন একটু আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, কারণ কোন ব্যয়টা কোন শ্রেণীর মধ্যে যায় বা কোন ব্যয়টা কোন শ্রেণীর মধ্যে সেটা যদি আমরা জানি তাহলে আমাদের বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী তৈরি করা খুবই ইজি। আমাদেরকে এই 4টা ক্রাইটেরিয়ার আয় ব্যয়গুলোর সম্বন্ধে ধারণা নিতে হবে। প্রথমেই আমরা যেটা দেখব যে পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ের নিট লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য আমরা ইউজ করি বিশদ আয় বিবরণীর বহুধাপ বিশিষ্ট, অর্থাৎ বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী আমরা ইউজ করি। এই ধরনের ব্যবসায়ের প্রধান আয় হলো কি? পণ্য বিক্রয়কৃত অর্থ। অর্থাৎ আমরা যেটা দেখলাম, কোম্পানির যদি আমরা সেবা প্রদানকারী কোম্পানি হয় তাহলে তো আমরা এই বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী তৈরি করি না, আমরা বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী তৈরি করি একটা পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ের নিট লাভ বা ক্ষতি নির্ণয় করার জন্য। পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ের নিট লাভ বা ক্ষতি নির্ণয় করার জন্য। তো একটা পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের প্রধান আয় কি প্রিয় শিক্ষার্থী? অবশ্যই বিক্রয়কৃত অর্থ, পণ্য বিক্রয়কৃত অর্থ। এছাড়াও কিছু অপরিচালন আয় রয়েছে, যেমন বাড়ি ভাড়া হতে পারে, কমিশন হতে পারে, বাটা হতে পারে, উপভাড়া প্রাপ্তি হতে পারে, লভ্যাংশ প্রাপ্তি হতে পারে। এগুলোকে আবার কি বলা হয়? নিচের এই জিনিসগুলোকে, অর্থাৎ এই ধরনের ব্যয়গুলোকে একটা প্রতিষ্ঠানে, আমি এখানে দেখিয়েছি যে একটা প্রতিষ্ঠানে কি কি ধরনের ব্যয় থাকতে পারে। প্রথমত আমরা বলেছি একটা প্রতিষ্ঠানের মেইন আয় হচ্ছে পণ্য বিক্রয়কৃত অর্থ, কিন্তু এই পণ্য বিক্রয় করার জন্য যে সকল ব্যয়গুলো রয়েছে এই ব্যয়গুলোকে আমরা বিভিন্ন ক্রাইটেরিয়াতে বিভক্ত করছি। এই ক্রাইটেরিয়াগুলো নিয়ে আমাদের এবারের আলোচনা। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পরিচালনা আয়। পরিচালনা আয়, দেখো কারবারের সকল প্রকার মুনাফা জাতীয় আয় এর অন্তর্ভুক্ত। সকল প্রকার মুনাফা জাতীয় আয় কিন্তু এর অন্তর্ভুক্ত। পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ের আয়ের প্রধান উৎস হলো পণ্য বিক্রয়লব্ধ অর্থ, অর্থাৎ পণ্য বিক্রয়ই একটা প্রতিষ্ঠানের প্রধান আয়ের উৎস। ইহা ব্যবসা পরিচালনার আয় বা এটা ব্যবসার মূল পরিচালন আয়। একটি সেবাদানকারী প্রতিষ্ঠানের আয় হচ্ছে সেবাদান বাবদ প্রাপ্ত আয়। এছাড়াও বাটা প্রাপ্তি হতে পারে, কমিশন প্রাপ্তি হতে পারে, এগুলোকে আমরা বলি পরোক্ষ পরিচালন আয়। অর্থাৎ পরিচালন আয়কে আমরা দুইটা ভাগে বিভক্ত করছি প্রিয় শিক্ষার্থী। পরিচালন আয় বা পরিচালনা আয় দুই প্রকার, একটা প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। যেটা প্রত্যক্ষ পরিচালনা আয়, প্রত্যক্ষ পরিচালনা আয় হচ্ছে বিক্রয়। প্রত্যক্ষ পরিচালনা আয় হচ্ছে বিক্রয়। প্রিয় শিক্ষার্থী, প্রত্যক্ষ পরিচালনা আয় হচ্ছে বিক্রয়, আর পরোক্ষ পরিচালনা আয় হচ্ছে প্রাপ্ত বাটা, প্রাপ্ত কমিশন এবং চালানি কারবারের মুনাফা। প্রাপ্ত বাটা, প্রাপ্ত কমিশন এবং চালানি কারবারের মুনাফা, এগুলো পরোক্ষ পরিচালন আয় হতে পারে। এই প্রত্যক্ষ যে পরিচালন আয়টা সেটা আমরা ব্যবহার করব কোথায়? কোম্পানির মোট লাভ নির্ণয়ে। আমি আবারও বলবো, সকল প্রকার প্রত্যক্ষ খরচ দ্বারা আমরা মোট আয় নির্ণয় করি। প্রিয় শিক্ষার্থী, সকল প্রকার প্রত্যক্ষ খরচ এবং প্রত্যক্ষ আয় দ্বারা আমরা কি করব? মোট লাভ নির্ণয় করব।
আর পরোক্ষ দ্বারা আমরা নিট লাভ নির্ণয় করব। নেক্সট হচ্ছে পরিচালনা ব্যয়। আমরা আয় দেখেছি, এবার দেখব পরিচালনা ব্যয় বা খরচ। পরিচালনা ব্যয় বা খরচ, দেখো কারবার পরিচালনা সংক্রান্ত খরচই হচ্ছে পরিচালন ব্যয়, অর্থাৎ একটা কারবার পরিচালনা করার জন্য যেই খরচগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কি পরিচালন খরচ। এই পরিচালন খরচ বা পরিচালন ব্যয় মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ। নিম্নে আমরা প্রত্যক্ষ খরচ যেগুলো সেটা একটু দেখব। পরিচালনা প্রত্যক্ষ পরিচালনা খরচ। প্রত্যক্ষ অর্থাৎ যেগুলো ডাইরেক্ট সরাসরি ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে প্রত্যক্ষ পরিচালনা খরচ। যেই খরচগুলো কারবার পরিচালনার কাজে সরাসরি জড়িত অর্থাৎ একদম ডাইরেক্ট, সেটাকে আমরা বলবো প্রত্যক্ষ খরচ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে খাতা কলম থাকলে তোমরা এগুলো টুকে নিতে পারো, কারণ এইগুলো দ্বারাই তোমাদেরকে অঙ্ক করতে হবে। কেননা আমরা বলেছি বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীতে আয় এবং ব্যয়গুলোকে বিভিন্ন ধাপে উপস্থাপন করা হয়। তো তুমি কোথায় কোন ব্যয়টা বা কোথায় কোন আয়টা দেখাবে সেটার জন্য তোমার এই আয় ব্যয় সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। সেই ধারণার জন্যই আমরা পরিচালন আয় দেখলাম। পরিচালন আয় দেখেছিলাম প্রত্যক্ষ এবং পরোক্ষ। প্রত্যক্ষ আয় কিন্তু একটাই দেখেছিলাম, বিক্রয়। পরোক্ষ আমরা দেখেছিলাম কয়েকটা। এবার আমরা দেখব ব্যয় দেখছি। ব্যয়ের মধ্যে যে প্রত্যক্ষ ব্যয় বা প্রত্যক্ষ খরচ সেটা হচ্ছে প্রথমেই আছে পণ্য ক্রয়, ক্রয় পরিবহন, মজুরি, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, গ্যাস, পানি, বিদ্যুৎ, ডক চার্জ। গ্যাস, পানি, বিদ্যুৎ এবং ডক চার্জ সাধারণত এগুলোই হয়ে থাকে। পণ্য ক্রয়, ক্রয় পরিবহন, মজুরি, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, গ্যাস, পানি, বিদ্যুৎ ও ডক চার্জ। এই খরচগুলো সাধারণত মোট লাভ নির্ণয়ে ব্যবহৃত হয়। এই খরচগুলো সাধারণত ব্যবহৃত হয় কোথায়? মোট লাভ নির্ণয় করা যায়। এই খরচগুলো দ্বারা আমরা মোট লাভ নির্ণয় করি। তাহলে মোট লাভ নির্ণয়ের জন্য আমরা সবসময় কোন খরচ ইউজ করব প্রিয় শিক্ষার্থী? প্রত্যক্ষ খরচ। সবসময় প্রত্যক্ষগুলোকে আমরা মোট লাভ নির্ণয়ে ব্যবহার করব। প্রত্যক্ষ আয় থেকে বাদ দিব প্রত্যক্ষ ব্যয়গুলোকে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে পরোক্ষ পরিচালনা খরচ সমূহ। পরোক্ষ পরিচালনা খরচ সমূহ। পরোক্ষ পরিচালনা খরচ অর্থাৎ যেগুলো একেবারে মানে কারবার পরিচালনার সাথে ওতপ্রোত বা ডাইরেক্টলি জড়িত না, যেগুলো ইনডাইরেক্ট ভাবে একটা প্রতিষ্ঠানের কারবার পরিচালনার কাজে ব্যবহার করা হয়ে থাকে। দেখো প্রথমেই আছে বেতন। কর্মচারীদের বেতন হতে পারে, ম্যানেজারের বেতন হতে পারে বা ব্যবস্থাপকের বেতন হতে পারে। ভাড়া, বিক্রয় পরিবহন, মণিহারি, ডাক ও তার, বীমা খরচ, অফিস খরচ, বিজ্ঞাপন, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি, ভ্রমণ খরচ, রপ্তানি শুল্ক, কর ও অভিকর, আপ্যায়ন খরচ, সাধারণ খরচ, দেনাদারের বাটা সঞ্চিতি, অবচয়, ইজারা সম্পত্তি ও সুনামের অবলোপন, বাটা প্রদান, প্যাকিং খরচ ইত্যাদি। অর্থাৎ পরোক্ষ খরচের আমরা একটা বিশাল লিস্ট দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী। এই পরোক্ষ খরচ মনে রাখার চেয়ে সব ভালো তোমাদের প্রত্যক্ষ খরচগুলো মনে রাখা। তোমরা যদি প্রত্যক্ষ খরচ কয়টা মনে রাখতে পারো তাহলে বাদবাকিগুলো পরোক্ষ খরচ। বেতন, ভাড়া, বিক্রয় পরিবহন, মণিহারি, ডাক ও তার, বীমা খরচ, অফিস খরচ, বিজ্ঞাপন, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি, ভ্রমণ খরচ, রপ্তানি শুল্ক, কর ও অভিকর, আপ্যায়ন খরচ, সাধারণ খরচ, দেনাদারের বাটা সঞ্চিতি, অবচয়, ইজারা সম্পত্তি ও সুনামের অবলোপন, বাটা প্রদান, প্যাকিং খরচ। এই প্রত্যেকটাই কিন্তু পরোক্ষ খরচ। এই খরচগুলো ব্যবহার করা হয় সাধারণত নিট লাভ নির্ণয়ে। এই খরচগুলো ব্যবহার করা হয় নিট লাভ নির্ণয়ে। প্রিয় শিক্ষার্থী, আমরা আবারও বলবো যে পরোক্ষ খরচ সমূহ দ্বারা আমরা নিট লাভ নির্ণয় করি। এবারে এই যে পরোক্ষ খরচগুলো আমরা দেখলাম, এই পরোক্ষ খরচগুলোকে আবার দুইটা ভাগে বিভক্ত করা হচ্ছে। পরোক্ষ খরচগুলো আবার দুইটা ভাগে বিভক্ত। পরোক্ষ পরিচালন ব্যয় মূলত দুই ধরনের, যথা বিক্রয় খরচ ও প্রশাসনিক খরচ। বিক্রয় খরচ ও প্রশাসনিক খরচ। পণ্য বিক্রয় এবং বাজারজাতকরণের জন্য যে সমস্ত খরচ সংগঠিত হয় সেগুলোকে বলা হচ্ছে বিক্রয় খরচ। অন্যদিকে সার্বিক ব্যবস্থাপনা সংক্রান্ত খরচ সমূহকে বলা হচ্ছে প্রশাসনিক খরচ। তাহলে আমরা যেটা দেখলাম প্রিয় শিক্ষার্থী, পরিচালনা ব্যয় প্রথমত আমরা ভাগ করলাম প্রত্যক্ষ এবং পরোক্ষ। প্রত্যক্ষ যেগুলো সেগুলোকে আমরা মোট লাভ নির্ণয় বিবরণীতে দেখাবো। পরোক্ষ যেগুলো সেগুলো আমরা নিট লাভ নির্ণয়ের জন্য ব্যবহার করব। এই পরোক্ষ খরচগুলোকে আমরা আবার দুইটা শ্রেণীতে বিভক্ত করছি।
একটা হচ্ছে বিক্রয় ও বাজারজাতকরণ সংক্রান্ত খরচ, আর একটা হচ্ছে অফিস ও প্রশাসনিক খরচ। একটা পণ্য বিক্রয় বা বাজারজাতকরণের জন্য যে সকল খরচগুলো হয়ে থাকে সেটাকে আমরা বলছি বিক্রয় বা বাজারজাতকরণ খরচ। আর অন্যদিকে অফিস বা ব্যবস্থাপনা এগুলো পরিচালনার জন্য যে খরচ হয়ে থাকে সেগুলোকে আমরা বলছি প্রশাসনিক খরচ। নিম্নে এই দুই প্রকার খরচ আমরা দেখব। প্রথমেই আমরা দেখব প্রশাসনিক খরচ সমূহ, যেটাকে আমরা বলছি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। দেখো, বেতন এটা একটা প্রশাসনিক খরচ, অফিসের ভাড়া, বিদ্যুৎ খরচ, অফিস খরচ, বাটা প্রদান, বীমা খরচ, স্থায়ী সম্পদের অপচয়, ইজারা সম্পদের অবলপন, সুনামের অবলপন, স্থায়ী সম্পদের মেরামত, ডাক ও তার। এই খরচগুলো কিন্তু পরোক্ষ পরিচালনা খরচ, যেগুলো নিট লাভ নির্ণয়ে ব্যবহার করা হয়। কিন্তু এগুলোকে পরোক্ষ পরিচালনার মধ্যে যে দুই প্রকার রয়েছে সেটার মধ্যে এটা প্রশাসনিক খরচ হচ্ছে এইগুলো: বেতন, অফিসের ভাড়া, বিদ্যুৎ খরচ, অফিস খরচ, বাটা প্রদান, বীমা খরচ, স্থায়ী সম্পদের অপচয়, ইজারা সম্পদের অবলপন, সুনামের অবলপন, স্থায়ী সম্পদের মেরামত, ডাক ও তার। নেক্সট হচ্ছে পরোক্ষ পরিচালনা ব্যয়ের মধ্যে বিক্রয় খরচ বা সেলিং এক্সপেন্স গুণগুলো, যেগুলো আমরা কি বলেছিলাম একটা পণ্য বাজারজাতকরণের সাথে সংশ্লিষ্ট, সেইগুলোকে আমরা বলেছিলাম পরোক্ষ পরিচালন খরচ বা পরোক্ষ পরিচালন খরচের মধ্যে বিক্রয় খরচ। দেখো, বিক্রয় পরিবহন, বিজ্ঞাপন, মণিহারি, প্যাকিং খরচ, অনাদায়ী পাওনা সঞ্চিতি এবং ভ্রমণ খরচ, এইগুলো সাধারণত সেলিং এক্সপেন্সের মধ্যে আসে। প্রিয় শিক্ষার্থী, এবারে আমাদের নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে অপরিচালন আয়। আমরা দেখলাম যে একটা ব্যবসা পরিচালনা করার জন্য যে সকল ব্যয়গুলো হয়ে থাকে সেটাকে আমরা বলছি পরিচালনা ব্যয়। আর একটা ব্যবসা পরিচালনা করার পরে যেই সকল আয়গুলো হয় সেগুলোকে আমরা বলছি পরিচালন আয়। কিন্তু ব্যবসা পরিচালনা ছাড়াও অন্যভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে আয় হতে পারে, সেগুলোকে আমরা বলছি অপরিচালন আয়। অ্যাজ ফর এক্সাম্পল, আমার যদি বাড়ি থাকে, অর্থাৎ আমি যে ব্যবসা প্রতিষ্ঠান করছি সেই প্রতিষ্ঠানের আন্ডারে যদি কোনো বাড়ি থাকে, সেই বাড়ি ভাড়া হতে পারে, আমার ব্যাংক জমার সুদ হতে পারে, বিনিয়োগের সুদ হতে পারে, প্রদত্ত ঋণের সুদ হতে পারে, উত্তোলনের সুদ হতে পারে, প্রাপ্ত লভ্যাংশ হতে পারে, শিক্ষানবিশ সেলামি হতে পারে, সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা। এইগুলো সাধারণত অপরিচালনা আয়, অর্থাৎ ব্যবসা পরিচালনার সাথে এগুলোর সংশ্লিষ্টতা নেই। এরকমই কিছু ব্যয় রয়েছে অপরিচালন ব্যয় বা খরচ, যেমন মূলধনের সুদ, ঋণের সুদ, কমিশন প্রদান, শিক্ষানবিশ ভাতা, আগুনে বিনষ্ট ক্ষতি, নগদ টাকা চুরি, ব্যাংক চার্জ, সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, ব্যাংক জমাতিরিক্তের সুদ। অর্থাৎ যে খরচগুলো ব্যবসা পরিচালনার জন্য হয়ে থাকে না, তবে ব্যবসা পরিচালনা ছাড়াও ডাইরেক্টলি ব্যবসা পরিচালনার সাথে জড়িত না, এগুলো অন্যভাবে হয়ে থাকে, এই জন্য এগুলোকে অপরিচালন খরচ বলা হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের যে চারটা ক্রাইটেরিয়া দেখেছিলাম, আয়ের দুইটা, ব্যয়ের দুইটা। আয়ের মধ্যে ছিল পরিচালনা আয় এবং অপরিচালনা আয়, ব্যয়ের মধ্যে ছিল পরিচালন ব্যয় এবং অপরিচালন ব্যয়। সবচেয়ে তোমাদের কাছে জটিল মনে হয়েছে সেটা হচ্ছে পরিচালনা ব্যয়। পরিচালনা ব্যয় দুই প্রকার, একটা প্রত্যক্ষ, একটা পরোক্ষ। প্রত্যক্ষটা আমরা ইউজ করব মোট লাভ নির্ণয়ে, পরোক্ষটা ইউজ করব নিট লাভ নির্ণয়ে। নিট লাভ নির্ণয়ের সময় আমরা এটাকে আবার দুইটা ভাগে বিভক্ত করে নিব, একটা হচ্ছে সেলিং আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। প্রিয় শিক্ষার্থী, এইবারে আমরা দেখব যে কি করে আমরা কোম্পানির বিশদ আয় বিবরণী তৈরি করব, বহুধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী তৈরি করব। প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে ছকে, সেটা হচ্ছে নিট বিক্রয় বের করতে হবে। নিট বিক্রয় কিভাবে বের করতে হয় সেটা আমি নিচে তোমাদেরকে দেখাবো। নিট বিক্রয় থেকে আমরা বাদ দিয়ে দিব বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় থেকে বাদ দিয়ে দিব বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান আমরা যেটা পাবো সেটা হচ্ছে মোট লাভ। মোট লাভ থেকে আমরা বাদ দিব পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় তোমরা একটু আগে দেখেছিলে, পরিচালন ব্যয়। কোন পরিচালন ব্যয়? পরোক্ষ পরিচালন ব্যয় আমরা বাদ দিয়ে দিব, পরোক্ষ পরিচালন ব্যয়। সেখান থেকে পাবো আমরা পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে আমরা যোগ করব অপরিচালন আয়, বাদ দিব অপরিচালন ব্যয়। তাহলে আমরা পাবো নিট মুনাফা বা নিট ক্ষতি।
দেখো এই ছকটা যদি তোমরা দেখো, প্রথমে নিট বিক্রয়, একটা বিশদ আয় বিবরণীর যে ছক রয়েছে সেই ছকও আমি তোমাদেরকে দেখাবো, কিন্তু আমি আরো বিভিন্নভাবে এটা তোমাদেরকে উপস্থাপন করে দেখাচ্ছি। প্রথমে আমরা নিট বিক্রয় করব। নিট বিক্রয় থেকে বাদ দিয়ে দিব বিক্রিত পণ্যের ব্যয়, সেখান থেকে পাবো আমরা মোট লাভ। মোট লাভ থেকে আমরা বাদ দিব পরিচালনা ব্যয়, পরোক্ষ পরিচালনা ব্যয়, সেখান থেকে আমরা পাবো পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে আমরা অপরিচালন আয় যোগ করব আর অপরিচালন ব্যয় বাদ দিব, তাহলেই পাবো নিট লাভ বা ক্ষতি। এখন আমাদের যে বলেছিলাম বিক্রয়, নিট বিক্রয়, নিট বিক্রয় কি? নিট বিক্রয়ের জন্য বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় বাট্টা, বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় বাটা। এছাড়াও অলিখিত বিক্রয় যদি থাকে তাহলে আমরা যোগ করে নেব, সেটা আমাদের পরবর্তী ক্লাসে আমরা যখন সমন্বয় নিয়ে আলোচনা করব আমরা সেখানে ডিটেলস বলবো। নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় ইজিক্যাল টু মোট মুনাফা। এরপরে তো আমরা জানি মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয় যোগ অপরিচালন আয় মাইনাস অপরিচালন ব্যয় ইজিক্যাল টু নিট মুনাফা বা ক্ষতি। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস আরো ডিটেলসে তোমাদেরকে বলেছি। দেখো নিট বিক্রয়, নিট বিক্রয় আমরা কি করে বের করব? মোট বিক্রয় থেকে আমরা বিক্রয় বাট্টা এবং বিক্রয় ফেরত বাদ দিয়ে দিব, অর্থাৎ এখানে বিক্রয় বাট্টা এবং বিক্রয় ফেরতকে একসঙ্গে যোগ করে মোট বিক্রয় থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর নিট ক্রয় বা প্রকৃত ক্রয়, ক্রয়ের উপর বাট্টা এবং ক্রয় ফেরত এই দুটা বাদ দিয়ে দিব। বিক্রিত পণ্যের ব্যয়, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিক্রিত পণ্যের ব্যয় এটা অনেক সময় তোমাদের নৈর্বত্তিকেও থাকে, এমসিকিউতে। দেখো প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় যোগ নিট ক্রয় যোগ ক্রয়কৃত পণ্যের ব্যয়, বা যেটাকে আমরা প্রত্যক্ষ ব্যয় বলছি, ক্রয়কৃত পণ্যের ব্যয় বা প্রত্যক্ষ পরিচালন ব্যয়, প্রত্যক্ষ পরিচালন ব্যয় মাইনাস সমাপনী মজুদ পণ্য। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় প্লাস ক্রয়ের সাথে সংশ্লিষ্ট যেগুলো প্রত্যক্ষ পরিচালন খরচ বা প্রত্যক্ষ ব্যয়, আমরা দেখেছিলাম ক্রয় পরিবহন মজুরি ডক চার্জ, এইগুলো মাইনাস করব সমাপনী মজুদ পণ্য, তাহলে আমরা পাবো বিক্রিত পণ্যের ব্যয়। মোট মুনাফা সমান সমান নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। পরিচালন মুনাফা সমান মোট মুনাফা যোগ পরোক্ষ পরিচালন আয়। পরোক্ষ পরিচালন আয় মানে আমরা পরোক্ষ পরিচালন আয় দেখেছিলাম কিছু, যেমন জ্বালানি কারবারের মুনাফা, এইগুলো মাইনাস পরিচালন ব্যয়। নিট মুনাফা, পরিচালন মুনাফা মাইনাস নিট অপরিচালন ব্যয়, অর্থাৎ নিট মুনাফার সাথে কি করা হচ্ছে, নিট মুনাফা সমান সমান পরিচালন মুনাফা, কি করব পরিচালন মুনাফার সাথে যোগ করব কি, যোগ করব অপরিচালন আয় আর বিয়োগ করব অপরিচালন ব্যয়। যোগ করব, এখানে প্রিয় শিক্ষার্থী একটু সমস্যা আছে, পরিচালন মুনাফার সাথে আমরা যোগ করব অপরিচালন আয় যোগ করব আর বিয়োগ করব অপরিচালন ব্যয়, বিয়োগ করব অপরিচালন ব্যয়। এইখানে দেখো মোট লাভ নির্ণয় বিবরণীর একটা আমরা নমুনা যে ছকটা রয়েছে সেই ছক আমরা দিয়ে দিয়েছি। এইভাবে আমাদেরকে অঙ্ক করতে হবে প্রিয় শিক্ষার্থী। তোমরা একটু নজর দাও খুব ভালো করে, তোমরা স্ক্রিনে দেখতে পাবে, একটু জুম করে নিলে আরো বড় করে তোমরা দেখতে পাবে। দেখো মোট লাভ নির্ণয় বিবরণী, এখানে আমি আলাদা আলাদা করে দেখিয়েছি মোট লাভ নির্ণয় বিবরণী এবং নেট লাভ নির্ণয় বিবরণী। তার কারণ একটাই, সেটা হচ্ছে তোমাদের বর্তমানে যে সৃজনশীল প্রশ্ন, সেই সৃজনশীল প্রশ্নে অনেক সময় মোট লাভকে আলাদা করে নির্ণয় করতে বলা হয় এবং নিট লাভকে আলাদা করে নির্ণয় করতে বলা হয়। আবার অনেক সময় প্রশ্নে মোট লাভ দেওয়া থাকে, নিট লাভ নির্ণয় করতে হয়। তো যেটাই হোক, আমাদের প্রশ্ন যেভাবে থাকবে আমরা সেভাবে আনসার করব। তো প্রথমেই যেটা দেখো, মোট লাভ নির্ণয় করার জন্য আমরা প্রথমেই করেছি বিক্রয়। বিক্রয়কে আমরা 2 নাম্বার কলামে টাকা দিয়েছি, সেখান থেকে আমরা বাদ দিয়েছি বিক্রয় ফেরত, বাদ দিয়েছি বিক্রয় বাটা, যোগ করেছি অলিখিত বা ধারে বিক্রয়। অর্থাৎ আমাদের সমন্বয়ে যদি অলিখিত বা ধারে বিক্রয় থাকে তাহলে আমরা সেটা এখানে যোগ করে নিব। যোগ করে আমরা নিট বিক্রয় দিয়েছি আউটার কলামে, অর্থাৎ একদম থার্ড কলামে, ফাইনাল কলামে আমরা দিয়েছি নিট বিক্রয়। কেননা আমরা বলেছি যে মোট লাভ ইজিক্যাল টু নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। এখানে বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য দেখো প্রিয় শিক্ষার্থী সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে যে কোনটার টাকা কোন কলামে দেওয়া হয়েছে, কেননা এটার উপরও ডিপেন্ড করবে তোমাদের অঙ্কের সিস্টেম বা অঙ্ক করার জন্য। প্রথমে আমরা প্রারম্ভিক মজুদ পণ্য আমরা সেকেন্ড কলামে টাকা দিয়েছি। এই প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে আমরা যোগ করব নিট ক্রয়। নিট ক্রয় সমান সমান আমরা জানি যে ক্রয় মাইনাস ক্রয় ফেরত মাইনাস ক্রয় বাটা। দেখো আমরা ফার্স্ট কলামে ক্রয়ের টাকা দিয়ে দিয়েছি, সেখান থেকে ক্রয় ফেরত এবং ক্রয় বাটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি, দিয়ে আমরা কি করেছি, আমরা
নিট ক্রয় দেখিয়েছি। তারপরে দেখো এর সাথে আমরা যোগ করেছি আমাদের যে আন্তঃপরিবহন গুলো রয়েছে, প্রত্যক্ষ যে খরচগুলো রয়েছে। এই দেখো দেখো আমরা প্রথমে বিক্রয় দিয়ে দিয়েছি, বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা যোগ অলিখিত বিক্রয়। এখানে নিট বিক্রয়ের টাকাটা আমরা এখানে দিয়েছি। বাদ দিব আমরা নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়। দেখো প্রারম্ভিক মজুত পণ্য এখানে দিয়েছি। ক্রয় থেকে আমরা ক্রয় ফেরত এবং ক্রয় বাট্টা বাদ দিয়ে আমরা নিট ক্রয়, এটা আমাদের নিট ক্রয়ের টাকা। এরপরে আমরা আন্তঃপরিবহন মানে যেটাকে আমরা ক্রয় পরিবহন বলছি, আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন বলছি। তারপরে আমরা বলছি আমদানি শুল্ক বলছি আমরা, আমদানি শুল্ক, মজুরি, এইগুলো যেগুলোকে আমরা বলছি প্রত্যক্ষ কি পরিচালন খরচ। আমরা দেখেছিলাম যে লিস্টটা, যেখানে ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, মজুরি, ডক চার্জ, জাহাজ ভাড়া, এইগুলো যদি আমাদের থাকে এগুলো আমরা দিয়ে দিব। আমাদের অঙ্কে যে কয়টা থাকবে আমরা সে কয়টা এখানে দিব। সেখান থেকে আমরা সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে দিব। সমাপনী মজুত পণ্য বাদ দিলে আমাদের মোট মুনাফা আমরা পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের মোট লাভ নির্ণয় বিবরণী। এই নিট লাভ এটা আমরা খুব সহজেই দেখিয়েছি, কারণ এখানে এই যে পরিচালন আয় এবং অপরিচালন ব্যয়, এগুলোর খরচ, এগুলো আমরা দেখাইনি। দেখো আমরা আরো ডিটেলসে তোমাদেরকে দেখাবো এই ছকটাই, আগে শর্ট করে আমি দেখিয়ে নিয়েছি। মোট লাভ থেকে বাদ দিয়ে দিব পরিচালন ব্যয়। এখানে যদি কোনো অপরিচালন আয় থাকে তাহলে আমরা অপরিচালন আয়টা এখানে যোগ করে নিব। এখানে যদি পরোক্ষ পরিচালনা আয় থাকে তাহলে আমরা যোগ করে নিব। মোট লাভের সাথে পরোক্ষ পরিচালন আয় যদি থাকে আমরা যোগ করে নিব, যোগ করে বাদ দিব পরিচালন ব্যয়, তাহলে আমরা পাবো পরিচালন মুনাফা। এর সাথে আমরা যোগ করব অপরিচালন আয়, বাদ দিব অপরিচালন ব্যয়, তাহলে আমরা পাবো নিট মুনাফা বা ক্ষতি। প্রিয় শিক্ষার্থী, এটাকে আমি ডিটেলসে তোমাদের দেখিয়েছি, তোমরা যদি দেখো তাহলে এখানে আরো ভালো বুঝতে পারবে একদম। এইখানে আমি দুটো হাইলাইট করে দিয়েছি, কেননা এগুলো সাধারণত আমাদের সমন্বয়ে থাকে। অলিখিত ক্রয় এবং অলিখিত বা ধারে, এগুলো সমন্বয়ে থাকে, একই জিনিস। বিক্রয় বাদ বিক্রয় ফেরত বাদ বিক্রয় বাট্টা যোগ অলিখিত বা ধারে বিক্রয়, তাহলে আমরা পাবো নিট বিক্রয়। এখান থেকে বিকৃত পণ্যের ব্যয় আমরা বাদ দিয়ে দিব। বিকৃত পণ্যের ব্যয় আমরা জানি প্রারম্ভিক মজুত, ক্রয় বাদ ফেরত বাদ বাটা যোগ অলিখিত ক্রয়, মজুরি, ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, ডক চার্জ বা জাহাজ ভাড়া, যা যা আছে আর কি আমাদের প্রত্যক্ষ প্রত্যক্ষ পরিচালন ব্যয়, যেগুলো প্রত্যক্ষ পরিচালন ব্যয়, যেটা আমি তোমাদেরকে লিস্ট দিয়ে দিয়েছি। এখান থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলে আমরা পাবো বিকৃত পণ্যের ব্যয়। নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা পাবো মোট মুনাফা। নেক্সট, মোট মুনাফা। দেখো এই মোট মুনাফার সাথে যদি আমরা যোগ করব পরোক্ষ পরিচালনা আয়, কমিশন প্রাপ্তি, প্রাপ্ত বাটা এবং চালানি কারবারের মুনাফা, এই লিস্টটাও আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম। এইটা আমরা এখানে যোগ করে দিব। পরোক্ষ পরিচালনা আয়, মোট মুনাফার সাথে যোগ করব পরোক্ষ পরিচালনা আয়, যোগ করে আমরা বিয়োগ করব পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় কিন্তু এই যে সবগুলো পরিচালন ব্যয়, এই পরিচালন ব্যয়টাকে আমরা আবার দুইটা ভাগে বিভক্ত করেছিলাম প্রিয় শিক্ষার্থী। একটা হচ্ছে আমাদের সেলিং এক্সপেন্স আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এগুলোকে আমরা আলাদা করে ক্লাসিফাই করে দেখিয়েছিলাম, তাহলে আমরা পাবো পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে দেখো আমরা যোগ করব অপরিচালন আয়। অপরিচালন আয় এই লিস্টটাও আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। অপরিচালন আয়, প্রাপ্ত ভাড়া, বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ, প্রদত্ত ঋণের সুদ, উত্তোলনের সুদ, সঞ্চয়পত্রের সুদ, লভ্যাংশ প্রাপ্তি, শিক্ষানবিশ সেলামি, সম্পদ বিক্রয় জনিত মুনাফা, এগুলো। তারপরে বাদ দিয়ে দিব অপরিচালন ব্যয়। দেখো প্রদত্ত কমিশন, শিক্ষানবিশ ভাতা, মূলধনের সুদ, ঋণের সুদ, ব্যাংক চার্জ, ব্যাংক জমাতিরিক্তের সুদ, সম্পত্তি ও বিক্রয়জনিত ক্ষতি, চুরিজনিত ক্ষতি, তাহলে আমরা পাবো নিট মুনাফা। এই হচ্ছে আমাদের যে একটা বিশদ আয় বিবরণীর যে পূর্ণাঙ্গ একটা ছক, নমুনা ছক, সেই পূর্ণাঙ্গ ছক। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিশদ আয় বিবরণী সম্বন্ধে সম্যক ধারণা অর্জন করতে পেরেছো। আমরা আগামী ক্লাসে তোমাদের মালিকানা সত্ত্ব বিবরণী এবং যেটা আমাদের আর্থিক অবস্থার বিবরণী, যেটা ফাইন্যান্সিয়াল পজিশন, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখবো যে আমরা যেটুকু পড়লাম সেইটুকুর মধ্যে আমি যদি তোমাদেরকে একটা প্রশ্ন করি, তাহলে তোমরা বলতে পারো কিনা। যারা এই মুহূর্তে রাজশাহী কলেজের ফেসবুক পেজের সাথে যুক্ত রয়েছে, তারা তোমরা এই প্রশ্নটার আনসার করার চেষ্টা করো। বিক্রিত পণ্যের মূল্য নির্ধারণের অন্তর্ভুক্ত হয় কোন খরচগুলো? বিক্রিত পণ্যের মূল্য নির্ধারণে অন্তর্ভুক্ত হয় কোন খরচগুলো? প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয়, মজুরি, এটা হচ্ছে 1 নম্বরে রয়েছে। 2 নম্বরে রয়েছে সমাপনী মজুত পণ্য, জাহাজ ভাড়া না ক্রয় পরিবহন। 3 নম্বরে রয়েছে বেতন, বীমা প্রিমিয়াম, অবচয় না কারবারি খরচ। নিচের কোনটি সঠিক? অর্থাৎ এটা তোমাদের বহুপদী একটি প্রশ্ন দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থী। আশা করি তোমরা এই প্রশ্নের আনসার দিতে পারবে, চেষ্টা করে দেখো একটু। আমরা কিন্তু ভালো করে পড়িয়েছি,
বিক্রিত পণ্যের মূল্য নির্ধারণে সাধারণত আমরা প্রারম্ভিক মজুদ ব্যবহার করি, ক্রয় ব্যবহার করি, মজুরি ব্যবহার করি, সমাপনী মজুদ পণ্য ব্যবহার করি, জাহাজ ভাড়া ব্যবহার করি, ক্রয় পরিবহন ব্যবহার করি। বেতন কি ব্যবহার করি? না। বীমা প্রিমিয়াম? না। অবচয়, কারবারি খরচ? না, এগুলো ইউজ করি না। তাহলে সঠিক কোনটি? সঠিক হচ্ছে ক, 1 এবং 2, অর্থাৎ আমরা 1 এবং 2-তে যে জিনিসগুলো রয়েছে সেটা আমরা ব্যবহার করি কিন্তু বিক্রিত পণ্যের মূল্য নির্ধারণে। আশা করি তোমরা অনেকেই সঠিক আনসার দিতে পেরেছ। পরবর্তী প্রশ্ন দেখো প্রিয় শিক্ষার্থী, নিট লাভ কিভাবে নির্ণীত হয়? নিট লাভ কিভাবে নির্ণীত হয়? একটু চিন্তা করে দেখো, তোমরা পারবে। জাস্ট আমি জানি এই মুহূর্তে যারা রয়েছে তারা সকলেই এই প্রশ্নের আনসার দিতে পারবে। নিট লাভ কিভাবে নির্ণীত হয়? মোট লাভ প্লাস পরোক্ষ আয়, মোট লাভ মাইনাস পরোক্ষ আয় মাইনাস পরোক্ষ ব্যয়। এটা কি? না, দুইটা মাইনাস হবে না। আয়ও মাইনাস ব্যয়ও মাইনাস না। তারপরে দুইটা প্লাস রয়েছে, আয়ও প্লাস ব্যয়ও প্লাস, এটাও হবে না। তাহলে মোট লাভের সাথে পরোক্ষ আয় যোগ করেছে আর পরোক্ষ ব্যয় বাদ দিয়েছে, এটা হতে পারে। নিচেরটা দেখো, পরোক্ষ আয় মাইনাস করেছে, ব্যয় প্লাস করেছে, তা হবে না। তাহলে আনসার হবে গ। আশা করি তোমরা অনেকেই খুব ভালো আনসার করেছো। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। তোমরা সকলেই সুস্থ থাকো এবং ভালো থাকো। আর সর্বোপরি তোমাদের কাছে যেটা আমার প্রত্যাশা সেটা হচ্ছে তোমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিস ছাড়া এত বড় অঙ্ক তোমরা ফাইনালে আনসার করতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসে আমি তোমাদের এই চ্যাপ্টারের আরো যে দুইটা বিশদ আয় বিবরণীর পার্ট রয়েছে, অর্থাৎ মালিকানা সত্ত্ব বিবরণী এবং কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী, এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। তারপরে আমি সমন্বয়গুলো সম্বন্ধে ডিসকাস করব। নেক্সট আমি তোমাদের ম্যাথ প্র্যাকটিস করাবো। যদিও এই চ্যাপ্টারের উপর অনেকগুলো ক্লাস তোমাদের নেওয়া হয়েছে, সেই ক্লাসগুলোর ফেসবুক লিঙ্কও তোমরা পেয়ে যাবে যদি খোঁজো। আর তোমরা ভালো থাকো, সকলেই সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, আর নিজেকে পড়াশোনার মধ্যে ব্যস্ত রাখো। আল্লাহ হাফিজ।